নির্বাচনের কর্মপরিকল্পনার খসড়া প্রস্তুত, চলতি সপ্তাহে রোডম্যাপ প্রকাশ, সীমানা নির্ধারণ নিয়ে শুনানি শুরু 24 আগস্ট। আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ দেখছে না ইসি। ড্রাফটটা করা হয়েছে, ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা তো আরো পরের ব্যাপার, উদ্বেগ প্রকাশ করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। নির্বাচন ঘিরে পুলিশ আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে 27,000-এর বেশি সদস্য নিয়োগ। 15,851 জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি। বিজিবি হলো 4,469 জন, প্লাস আমরা র্যাবে যারা ছিল প্রায় আমরা অলমোস্ট আগের র্যাবের থেকে আমরা নতুন র্যাবে নিয়ে আসছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হলে মৌলবাদ উত্থানের শঙ্কা বিএনপির। সরকারের প্রচ্ছন্ন মদত দেখছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জামায়াত এনসিপির ভিন্ন মত। ডাকসু নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। মব তৈরি করে মনোনয়ন ফর্ম তুলতে বাধা দেওয়ার অভিযোগ ছাত্রদলের, প্যানেল ঘোষণা শিবিরের। বামদের কাজ করায় প্রশাসন। পর্যটন স্পট রাংপানি থেকেও পাথর লুট, জৈন্তাপুর সীমান্ত পাড়ি দিয়েও চুরি। ভোলাগঞ্জ কাণ্ডের পর আত্মগোপনে চক্রের সদস্যরা, সিলেটের ডিসি পরিবর্তন। ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত অবস্থায় মহানগর এক্সপ্রেসের 5টি বগি বিচ্ছিন্ন। 4 ঘন্টা পর ঢাকার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক, শিডিউল বিপর্যয়ে ভোগান্তি। এবং ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক আজ। ক্রিমিয়া ফেরত ও ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে রাজি পুতিন। নির্বাচনী রোডম্যাপের খসড়া প্রস্তুত, অনুমোদন পেলে চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার হোসেন। দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি আরও জানান, তরুণদের জন্য আলাদা বুথ রাখার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ দেখছে না ইসি। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন। এরই মধ্যে স্বচ্ছ ব্যালট বাক্সের লক, লাল গালা, অফিসিয়াল সিল সহ 8 ধরনের সামগ্রিক কেনাকাটা শেষ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। নির্বাচন সামনে রেখে সোমবার কমিশনের নেয়া বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন কমিশনের সিনিয়র সচিব। জানান, নির্বাচনী রোডম্যাপের খসড়া প্রস্তুত, অনুমোদন পেলে চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, ড্রাফটটা করা হয়েছে, ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। 82টা কনস্টিটিউয়েন্সি সম্পর্কিত যে আপত্তি আসছে সেটা আমরা শুনানি 24 আগস্ট থেকে শুরু করবো, 4 দিন একটানা। এই নির্বাচনকালীন আইন শৃঙ্খলা তো উদ্বেগ প্রকাশ করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। সচিব জানান, ভোট কেন্দ্র বাড়ছে না, 3000 ভোটারের জন্য থাকবে একটি কেন্দ্র। নতুন 22 রাজনৈতিক দলের তথ্য তদন্ত করতে মাঠ পর্যায়ের চিঠি দেওয়া হয়েছে। ভোট কেন্দ্র সংখ্যা বাড়বে না, যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে, সেটা পুরুষদের জন্য এটা আছে 500 জনের জন্য একটা বুথ, এটাকে আমরা যদি 600-তে করতে পারি তাহলে দেখা যেতে পারে যে আমরা অ্যাকোমোডেট করতে পারবো। 22টা দলের যেটা আমরা প্রাথমিকভাবে যাদেরকে আমাদের মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে পাঠানো দরকার, আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। এদিন বিকেলে সিএসসির সঙ্গে বৈঠক শেষে IRI এর আঞ্চলিক পরিচালক জানান, ভোট সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহযোগিতা দিতে চান তারা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঘিরে পুলিশ আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে 27,000-এর বেশি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এই কথা জানান তিনি। 15,851 জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি। বিজিবি হলো 4,469 জন, আনসার হলো 5,551 জন, ফায়ার হলো 208 জন, আর কারা হলো 1,558 জন, প্লাস আমরা র্যাবে যারা ছিল প্রায় আমরা অলমোস্ট আগের র্যাবের থেকে আমরা নতুন র্যাবে নিয়ে আসছি। মব জাস্টিসের ব্যাপারে আলোচনা হলো, মব জাস্টিসটা যত কমায় আনা যায়। একে আমি বলবো না যে মব জাস্টিস এলিমিনেট হয়ে গেছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হলে মৌলবাদ উত্থানের শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। মৌলবাদ নিয়ে বক্তব্যে আওয়ামী বয়ানের সঙ্গে মিল দেখছেন এনসিপি নেতারা। জামায়াত নেতারা বলছেন,
মৌলবাদ কোনো গালি নয়, তাদের মতবাদ জনকল্যাণমুখী। এদিকে উগ্রবাদীদের বাড়বাড়ন্তের পেছনে সরকারের প্রচ্ছন্ন মদদ রয়েছে বলে মনে করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। ভোট, নির্বাচন পদ্ধতি, সংবিধান, রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যার বিচার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক। নির্বাচন না হলে মাথাচাড়া দেবে ফ্যাসিস্টরা, এমন শঙ্কার সঙ্গে মৌলবাদ ও চরমপন্থার উত্থানের শঙ্কাও প্রকাশ করেছেন বিএনপির শীর্ষ নেতারা। চরমপন্থা বা মৌলবাদের অবহেলনা যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। দলটির নেতারা বলছেন, দেশের মানুষ যখন নির্বাচনমুখী, তখন কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল শর্তের বেড়াজালে জনগণকে নির্বাচন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র মেতেছে। এতে মৌলবাদ ও চরমপন্থার উত্থান ঘটতে পারে বলেও আশঙ্কা তাদের। মাস কিলিং হয়েছিল 58-এ, এবং সেই নেতৃত্ব দিয়েছিল আজকে যে দল বেশি লাফালাফি করতো সেই দলের নেতা। তারপরে ভর করে আইয়ুব খান মার্শাল ঘোষণা করেছিল, এবং আজকে সেই পাকিস্তানে এখনো গণতন্ত্র ঠিক মতো কাজ করছে না। বাংলাদেশে এখন একটা সুযোগ এসছে, সেই সুযোগটা যদি বাংলাদেশের মানুষকে থেকে বঞ্চিত করে কিছু দল, সেই দলগুলো মোটামুটি ভাবে ধর্মভিত্তিক দল, তো ন্যাচারালি সন্দেহ করা যায় যে তারা এইটা করে গণতন্ত্রকে দীর্ঘায়িত করে এদেশে এরকম কিছু উত্থান করার চেষ্টা করছে। তবে এমন শঙ্কা নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর বক্তব্যে আছে ভিন্নতা। নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টির নেতারা বলছেন, মৌলবাদ ট্যাগিং আওয়ামী বয়ান, যা দেশের অনেক মানুষের জীবন ধ্বংস করেছে, যার শিকার বিএনপিও। মৌলবাদ বা চরমপন্থা বলে এখানে আসলে এক ধরনের রাজনৈতিক ট্যাগিং আমরা দেখে থাকি। একই সাথে এখানে মৌলবাদ, চরমপন্থা বা ওয়ার অ্যান্ড টেররের যে পলিটিক্সটা, সেই পলিটিক্সের কিন্তু ভিকটিম তারেক রহমান নিজেই, এবং সেটা আমরা দেখেছি যে দীর্ঘ 15 বছর ধরে শেখ হাসিনা এখানে যে পলিটিক্সটা ফ্যাসিবাদ কায়েম করছেন, সেখানে তার অন্যতম একটা টুল ছিল যে মৌলবাদ, চরমপন্থা বলে সাধারণত এই ধরনের যারা পলিটিক্স করছেন তাদেরকেও দমন করা। সিস্টেমটাই যদি জামায়াত নেতাদের দাবি, তারা আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। কেউ মৌলবাদকে গালি মনে করলেও তাদের মতবাদ জনকল্যাণমুখী। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছি। এখন এটাকে কেউ যদি মৌলবাদ নাম দিয়ে এটাকে একটা গালি হিসাবে চালাইতে চায়, এটা তার কাছে গালি হতে পারে। আমি মনে করি মৌলবাদটা কোনো গালি না, এটা মানুষের কল্যাণকামী একটা মতবাদ, কোনো চরমপন্থা। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা বলছেন, ধর্মকে সামনে রেখে রাজনৈতিক প্রোপাগান্ডা সামনে আসছে। উগ্রবাদীদের বাড়বাড়ন্তের পেছনে সরকারের প্রচ্ছন্ন মদত রয়েছে বলে মনে করেন তারা। আবার এখানে একটা জঙ্গিবাদের উত্থান ঘটছে কিনা, চরম একটা ডানপন্থা, দক্ষিণপন্থার উত্থান ঘটছে কিনা, এরকম একটা উদ্বেগ, আশঙ্কা নানা জায়গা থেকে আমরা দেখছি। বাংলাদেশের যে বহুত্ববাদী সমাজ, এই সমাজ কখনো কোনো উগ্রবাদকে কখনো কিন্তু এখানে প্রশ্রয় দেয়নি। তবে এই পরিস্থিতিটা কিছুটা বাড়তে পেরেছে, সরকারের মনে হচ্ছে একটা প্রচ্ছন্ন একটা ছত্রছায়া এসব শক্তির পেছনে কাজ করছে। দেশের বর্তমান সংকট ও শূন্যতা নিরসনে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মনে করে গণতান্ত্রিক শক্তিগুলো। রাজনৈতিক দিক থেকে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। মনোনয়ন ফর্ম বিতরণ ও গ্রহণের সময় বাড়ল আরও একদিন। অভিযোগ পাল্টা অভিযোগ করছে ছাত্র সংগঠনগুলো। ছাত্রদলের অভিযোগ, মব তৈরি করে মনোনয়ন ফর্ম তুলতে বাধা দেওয়া হয়েছে, তৈরি হয়নি লেভেল প্লেইং ফিল্ড। প্রশাসনের বিরুদ্ধে শিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসনের অভিযোগ তুলেছেন ইমি মেঘমল্লার নেতৃত্বাধীন প্যানেল। প্রার্থী তালিকা দিয়েছে ছাত্র শিবির। এদিকে ফজিলাতুন্নেসা মুজিব হলে লাঞ্ছিতের ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি করেছে ঢাবি প্রশাসন। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ। কেন্দ্রীয় সংসদের 565টি এবং হল সংসদ নির্বাচনে 1226টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। নেতারা বলেন, মব তৈরি করে মনোনয়ন ফর্ম তুলতে বাধা সৃষ্টি করা হয়। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গেল, প্রথম দিনেই তাদেরকে বাধা প্রদান করা হলো। আমরা বারবার অবগত করেছি যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। একদল শিক্ষার্থী এই ডাকসুকে বানচাল করার ষড়যন্ত্র করছে। এর আগে সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসে ছাত্র শিবির। সাদিক কায়েমকে ভিপি ও SM ফরহাদকে GS মনোনীত করে 28 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে সংগঠনটি। এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে।
এবং সেই নেতৃত্বে যারা বিজয় হবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। শিবিরকে ৭১-এর গণহত্যাকারী ও বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ সংগঠন আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে তাসনিম আফরোজ ইমি ও মেঘ মোল্লার বসুর নেতৃত্বাধীন বামপন্থী জোট। যদিও পক্ষপাতিত্বের অভিযোগ নাকচ করে দিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। আমরা দেখতে পাই স্পষ্টভাবে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা বিশেষ রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব অবলম্বন করছে। অভিযোগপত্র দিয়ে গেছে, আমরা সেটা অ্যাকসেপ্ট করেছি। কারেক্টলি আইডেন্টিফাই করতে পারিনি, এরকম দুই একটা থাকতে পারে। সেটা ভোটের আগের দিন পর্যন্ত যদি ধরা পড়ে তাদেরকে আমাদের যেই যাচাই বাছাই কমিটি আছে সেখান থেকে বাদ দেওয়ার ব্যবস্থা আছে। চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বাতিল করা হবে প্রার্থিতা। সংগ্রহ করেছে ছাত্র। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। প্রকৃতির ওপর মানুষের নির্মম আচরণে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ। সকালে চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। মাছ রফতানি বাড়ানোর পাশাপাশি সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণে গবেষণায় জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে প্রাণীজ আমিষের ৬০% আসে মাছ থেকে। উৎপাদন বাড়াতে সারা দেশে ২০ থেকে ২৫ হাজার মাছের অভয়াশ্রম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ। সোমবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধান উপদেষ্টা বলেন, প্রকৃতির ওপর নির্দয় আচরণ আর ব্যবস্থাপনার অভাবে হারিয়ে যাচ্ছে দেশি জাতের মাছ। যে প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল, তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে। এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা এত নির্দয় হচ্ছি, অন্যান্য জিনিসের সঙ্গে মাছও বোধহয় আমাদের কপাল থেকে ছুটে যাবে। আমাদের বর্জ্য তো দিচ্ছি পানির ভেতরে ঢুকিয়ে। এই বর্জ্য যে বিষ হয়ে আবার আমাদের প্রতি আসছে সেটাও আমরা গ্রাহ্য করছি। জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে। এ সকল ক্ষতিকর প্রভাব মোকাবেলার সমন্বিত টেকসই উত্তরণের কৌশল উদ্ভাবন করতে হবে। নিজস্ব চাহিদা মিটিয়ে মাছ রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণে গবেষণায় জোর দেন ডক্টর ইউনূস। বিশাল সমুদ্র আমাদের জন্য অত্যন্ত গৌরবের একটি সম্পদ, আমরা পেয়ে গেছি। এই খাতে বিশাল সম্ভাবনা থাকলেও বাংলাদেশ এখনো তা পুরোপুরি কাজে লাগাতে পারেনি। আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে। এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য এবছর ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সিলেটের আরেকটি পর্যটন স্পট রাংপানিতেও পাথর লুটপাট করছে সংঘবদ্ধ চক্র। জৈন্তাপুর সীমানা পেরিয়ে ভারতে ঢুকেও চুরি করছে চক্রটি। ভোলাগঞ্জ কাণ্ডের পর আত্মগোপনে আছে চক্রের সদস্যরা। প্রশাসন বলছে অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে। দিগেন সিংহের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। এখান থেকে কোনো পাথর উঠবে না। বছরের পর বছর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাংপানি পর্যটন এলাকায় চলছে পাথর লুট। বাংলাদেশের সীমারেখা পেরিয়ে ভারতে ঢুকে সিলেটের জৈন্তাপুরের শ্রীপুরে একটি চক্র পাথর লুট করছে বলে বহুবার অভিযোগ উঠেছে। গত বছর আগস্টে সরকার পতনের পর থেকে দুই দেশের সীমান্ত উত্তপ্ত থাকলেও দৌরাত্ম্য কমেনি চোর চক্রের। তবে সাদা পাথর কাণ্ডের পর আত্মগোপনে চক্রটির সদস্যরা। মাঝে মধ্যে বিএসএফ দৌড়ানি দেয়। হ্যাঁ, ইদার বিএসএফ তো চলে আসে, তারা আবার বিএসএফ চলার পরে উপরে উঠে গেলে আবার ওরা যায় নৌকা নিয়ে পাথর নিয়ে আসে। বিএসএফ তো সবসময় বর্ডার থাকে না, রাত করে বেশি থাকে না। কত বছর ধরে অবস্থা এটা তো চলতেছে, আমার বুঝতে পর্যন্ত দেখতেছে 20-30 বছর ধরে। পর্যটন এলাকাগুলোতে পাথর চুরি বন্ধে গত কয়েকদিন ধরেই কঠোর অবস্থানে প্রশাসন। রাংপানি এলাকাতেও চলছে অভিযান। পুলিশ বলছে নজরদারি বাড়ানো হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে পুলিশ বাহিনী বলেন, প্রশাসনিক বলেন, যে জটিলতা সৃষ্টি হচ্ছে, আমরা চাচ্ছি যে এই জটিলতাগুলো মুক্ত হোক। নিজে ম্যাজিস্ট্রেট হিসাবে আমাদের এসিলেন্ট এই জায়গায় উপস্থিত আছেন, সেই ব্যাপারে পরবর্তী স্টেপ কি হবে তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী স্টেপ হবে, আইনানুগ ব্যবস্থা হবে, সমস্যা নেই। পর্যটন স্পট থেকে লুট হওয়া প্রায় 1.5 কোটি ঘনফুটের বেশি পাথর ফিরিয়ে আনার চেষ্টা করছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী। তবে পাথর প্রতিস্থাপন ধীমে তালে চলছে বলে জানান স্থানীয়রা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত অবস্থায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের 5টি বগি বিচ্ছিন্ন হয়। আপলাইনে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 4 ঘন্টা পর ঢাকার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে দুর্ঘটনার কারণ নিশ্চিত হতে পারেনি রেল কর্তৃপক্ষ। সোমবার বিকেল 5টা 35 মিনিটে চলন্ত অবস্থায় হঠাৎই বিচ্ছিন্ন হয়ে পড়ে মহানগর এক্সপ্রেস ট্রেনের 5টি বগি। ঢাকাগামী আন্তঃমহানগর এক্সপ্রেস ট্রেনটি বিকেল 5টা 15 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর আশুগঞ্জ স্টেশনে ঢোকার মুহূর্তে ট্রেনটি মাঝখান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে পেছনের 5টি বগি ছাড়াই ট্রেনটি আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করে, আর বাকি অংশ থেকে যায় আশুগঞ্জ যাত্রাবাড়ি এলাকায়। এতে আপলাইনে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ডাউনলাইন দিয়ে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল করলেও শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আমার ভাইয়া রাতে 2টা বাজে ফ্লাইট, বিদেশ যাওয়ার ফ্লাইট, এখনো মহানগর গুদলে আসে নাই। তো আমরা শঙ্কায় আছি যে ভাইয়া কি ফ্লাইট মিস করবে কিনা। যে ত্রুটিটা আছে পেছনে, সেই ত্রুটিটা উদ্ঘাটন করা হোক, আর ভবিষ্যতে যাতে এই ধরনের ত্রুটি না হয়। সবকিছু মেইনটেনেন্স ঠিকভাবে করতে, তাহলে হয়তো আমরা আমাদের এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতাম। ট্রেনের বিচ্ছিন্ন অংশ উদ্ধারে গিয়ে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনও বিকল হয়ে যায়। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইঞ্জিন সহ 5 কোচ পার্টিং হয়ে গেছে, মানে আলাদা হয়ে গেছে। পিছনের অংশ রাস্তায় পড়েছিল, সামনের অংশ আবার সামনের দিকে চলে গেছে। জয়ন্তীকে আমার এনে বসা ছিল, এখন সিঙ্গেল লাইন ওয়ার্ক করে জয়ন্তীকে ঢাকার দিকে চালিয়ে দিয়েছে। অন্যদিকে 5টি বগি নিয়ে আশুগঞ্জ স্টেশনে পৌঁছানো মহানগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরব যাওয়ার পথে মেঘনা সেতুর মাঝে ইঞ্জিন বিকল হয়ে যায়। রেল কর্তৃপক্ষ জানায়, আখাউড়া থেকে বিকল্প একটি ট্রেন গিয়ে প্রথমে আশুগঞ্জের যাত্রাবাড়ি এলাকার 5টি বগি সহ কর্ণফুলী এক্সপ্রেস এবং পরে মেঘনা সেতুর উপর আটকে পড়া ট্রেনের বাকি 5টি বগি উদ্ধার করে ভৈরবে নিয়ে যায়। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে কথা বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি যাচ্ছে সেখানে। Including me, I hate to say it, but she loves her son, she loves children, and she hates to see something like this happening. And that goes for other wars too. I mean, she sees the heartbreak, the parents, the funerals that you see on television, always funerals. We want to see something other than funerals. No, she felt it was a beautiful letter. It was very well received by him. And she did ask me to say, you know, she would love to see this end. She would love to see it end. And she says it very openly, very proudly, and with great sorrow because so many people have been killed. Mr. President, last week, Brian, go ahead, Brian. Yes, sir. I've got a question for each of you. First of all, Mr. President Zelensky, you look fabulous in that suit. I said the same thing. Yeah, you look good. I said the same thing. Yeah, looks good on I you. said the one that attacked you last time. See, now I remember that. Yeah, I apologize to you. You look wonderful. No, my first question for you, President Zelensky. In the same suit. You see, I changed. You are not. Maybe yours is much better. Real quickly, upon peace, God willing we get peace, are you open to holding an election in your country? Yes, of course. We are open for election, yes. We have to do safety circumstances, and a little bit we need to work in the parliament, because during the war you can't have elections, but we can do security. We need, maybe, how to say, we need a truth, yes, everywhere, in the battlefield, in the sky, in the sea, yeah, to make possible for people to do democratic, open, legal elections. So you say during the war you can't have elections. So let me just say 3.5 হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে কথা বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার আবহাওয়ার খবর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউএর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 51, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 79%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 59, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 87। রাজশাহী বিভাগে বায়ুমান 63, যেটি সন্তোষজনক, আর্দ্রতা 86।
সিলেট বিভাগে বায়ুর মান ৬৬, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৪%। খুলনা বিভাগে বায়ুর মান ৫৮, সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৬। বরিশাল বিভাগে বায়ুর মান ৫৫, এটিও সন্তোষজনক, আর্দ্রতা ৮৪। রংপুর বিভাগে বায়ুর মান ৭৮, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৭৪। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান ৬৩, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৭৯%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো ঢাকায় ৫১ আর সবচেয়ে খারাপ রংপুরে ৭৮।